সবাইকে অনেক অনেক স্বাগত মেহেদি স্যার এক্সক্লুসিভ এডুকেশন জোনে। দেখো, আমরা সকলেই চাই কোনো না কোনোভাবে বাক্য তৈরি করব। কিভাবে বাক্য তৈরি করব, কিভাবে লিখতে পারি, কিভাবে পড়তে পারি এবং পড়লে তার মানেটা কি হবে, এডিটিং যখন পড়ব, কম্প্রিহেন্ড করব, তখন আমরা কিভাবে পড়তে পারি সেটা আমরা বুঝতে চেষ্টা করি। তো এখন বিষয় হচ্ছে যে আমি যদি কোনো কিছু পড়ে বুঝতে চাই, তাহলে আমাকে বুঝতে হবে তার কাঠামোটা কি। কাঠামো বলতে কি জিনিস? এমন একটা জিনিস যেটা কি কি বিষয় দিয়ে তৈরি। তো এখন বিষয় হচ্ছে যে আমরা বাক্য তো তৈরি করব, বা একে ইংরাজিতে আমরা বলি সেন্টেন্স তৈরি করব। এখন বিষয় হচ্ছে বাক্য বা সেন্টেন্স আমরা তৈরি করব কিভাবে, তাতে কি কি থাকে। একটা বাক্যে বা সেন্টেন্সে প্রথম থাকে সাবজেক্ট। কি থাকে? সাবজেক্ট মানে কর্তা। আমি বুঝবো কি করে যে কোনটা কর্তা? না, বুঝতে পারবো এভাবে যে কে দিয়ে প্রশ্ন করলে, কাকে? না, ভার্বকে। বা কারা দিয়ে প্রশ্ন করলে, কাকে প্রশ্ন করব? কাকে? প্রশ্ন করব ভার্বকে, VERB, ভার্ব বা ক্রিয়াকে। মানে যে কাজটা হচ্ছে সেটাকে আমরা ক্রিয়া বলি। তাকে প্রশ্ন করব যে কি করছে, তাহলে সাবজেক্ট হবে। ঠিক আছে। দ্বিতীয় হবে অবজেক্ট মানে কর্ম। একটি বাক্যের মধ্যে দ্বিতীয় যে কাঠামোটি থাকে তার নাম হচ্ছে কর্ম বা অবজেক্টকে আমরা কি দিয়ে প্রশ্ন করলে পাবো? কাকে প্রশ্ন করব? ওই একই, ভার্ব বা ক্রিয়াকে প্রশ্ন করব। কি দিয়ে? না, কি বা কোনটি। ইংরেজিতে বললে হোয়াট, আর এখানে প্রশ্ন করলে হু। তাহলে ইংরেজিতে বললে এখানে হোয়াট, এখানে হু। এখন কাকে প্রশ্ন করব? না, ভার্বকে। বুঝে গেছে? তাহলে এটা যদি বোঝা যায়, 3 নম্বরে আরেকটা জিনিস হচ্ছে ভার্ব, মানে যার কথা এতক্ষণ হচ্ছিল। ভার্ব মানে কোনো কাজ করা। সে কাজটা বসে থাকাও হতে পারে, দাঁড়িয়ে থাকা হতে পারে, শুয়ে থাকা হতে পারে, ঘুমানো হতে পারে, স্বপ্ন দেখা হতে পারে, কিছু না করাও হতে পারে। এগুলো সবগুলো ভার্ব। ঠিক আছে। যদি আমি একটা উদাহরণ দিই, যে আমি রাস্তা দিয়ে যাচ্ছি। এখন প্রশ্ন হচ্ছে, আমি যদি কে প্রশ্ন করি, তাহলে কে যাচ্ছে? না, আমি যাচ্ছি। কে যাচ্ছে? আমি যাচ্ছি। যাওয়াটা একটা কাজ, এটা ভার্ব। ঠিক আছে। কে যাচ্ছে, তাহলে এটা সাবজেক্ট হবে। ঠিক আছে, সাবজেক্ট হবে। রাস্তা দিয়ে যাচ্ছি, এখানে কোথা দিয়ে যাচ্ছি, এটা এক্সট্রা। এখানে অবজেক্ট, কি যাচ্ছি, কোনটি যাচ্ছি কিন্তু নয়। ঠিক আছে। এখানে কোথা দিয়ে যাচ্ছি, এরকম এক্সট্রা থাকলে তাকে আমরা বলছি রিমেনিংস। তাহলে এটা 4 নম্বরটা তাহলে কি? রিমেইন, REMAIN, মেন ING, ইন, রিমেনিং মানে বাকি অংশ। তাহলে একটা সেন্টেন্সের মধ্যে বা একটা বাক্যের মধ্যে আমরা দেখতে পেলাম এই 4টি ধরনের জিনিস থাকে, যেটিকে আমরা বলবো কি? না, সাবজেক্ট, 1 নম্বর সাবজেক্ট, 2 নম্বর অবজেক্ট, 3 নম্বর ভার্ব, 4 নম্বর রিমেনিং। যেমন আমি যদি একটি সেন্টেন্স তৈরি করি এখানে, কেমন যে হ্যাঁ, এটা রিমেনিং, তাহলে আমি তৈরি তো করলাম। আরেকটি এক্সাম্পল নিই, এটা একটা এক্সাম্পল। ইজি মানে এক্সাম্পল। এক্সাম্পল, আমি বই পড়ি। ঠিক আছে। তাহলে আমি বই পড়ি, তাহলে আমি বই পড়ি। কে বই পড়ে? আমি সাবজেক্ট। পড়াটা একটা কাজ, তাহলে পড়াটা একটা কাজ হলে এটা হবে কি? না, ভার্ব। আর কি পড়ি? বই পড়ি। এখানে কিন্তু অবজেক্ট আছে। তাহলে আমি রাস্তা দিয়ে যাচ্ছি, এটাকে আমি ইংরেজিতে করব। আমি বই পড়ি, আমি এটাকে ইংরেজিতে করব। তাহলে এই যে ইংরেজিতে করা, ইংরেজিতে রাইটিং করা বা লেখা, বা তাকে ইংরেজিতে তৈরি করা, সেটা কিন্তু আমরা করতে পারবো এই 4টি বিষয়ের উপর ভিত্তি করে।
ঠিক আছে? এই ভিত্তি করে যে লেখাটা সেটা কিন্তু তুমি তোমার ইচ্ছা মতো করতে পারবে না, তার জন্য একটি নির্দিষ্ট নিয়ম আছে, তাকেই আমরা টেন্স বলেছি। ঠিক আছে, তাকেই আমরা টেন্স বলছি। সেই টেন্সের আমরা গত ভিডিওতে দেখেছি যে 12টি ভাগ হয়, প্রেজেন্ট টেন্স, পাস্ট টেন্স, ফিউচার টেন্স, তার আবার সিম্পল টেন্স, তারপর কন্টিনিউয়াস, পারফেক্ট, পারফেক্ট কন্টিনিউয়াস অ্যান্ড এই 4টে আছে, প্রত্যেকটার 4টি করে ভাগ আছে, টোটাল 12টি ভাগ। আবার এর মধ্যে আমরা আরও কয়েকটি জিনিস খেয়াল রাখবো, সেটা হচ্ছে যে এই যে বিষয়গুলো আছে, এই যে 12টি ভাগ আছে, তারও মধ্যে আবার সাবডিভিশন আছে। তো আমরা প্রত্যেকটি নিয়ম এক একদিন এক একটি নিয়ম শিখে নেব এবং তা দিয়ে সেন্টেন্স কীভাবে তৈরি করতে হয় বা বাক্য কীভাবে তৈরি করতে হয় তা কিন্তু শিখে নেব। আর বাক্য তৈরি করতে গেলে এগুলোকে আমার জানতে হবে। ভালো করে খেয়াল করো, আমরা যে ভোক্যাব ক্লাসে যেগুলো করছি সেগুলো হয় কোনোটা অবজেক্ট হিসাবে ইউজ হচ্ছে, ওটা সাবজেক্ট হিসাবে ইউজ হচ্ছে, ওটা ভার্ব হিসাবে ইউজ হচ্ছে। এইবার থেকে ভোকাবে আমরা যেগুলো করব সেগুলো কিন্তু আমাদের খেয়াল করে দেখে নিতে হবে, সেগুলো সাবজেক্ট না অবজেক্ট না ভার্ব না কোথায় রিমেনিং হিসাবে ইউজ হচ্ছে। সেটা যদি খেয়াল করতে পারো তাহলে কিন্তু সেন্টেন্স মেকিংটা পারফেক্ট হবে। তাহলে অবশ্যই তোমরা বুঝতে পারলে একটা সাবজেক্ট বা টেন্স তৈরি করতে গেলে, টেন্স দিয়ে কোনো সেন্টেন্স তৈরি করতে গেলে আমাদের কাঠামো লাগে, সেই কাঠামোটা আমরা শিখতে পারলাম। সেই কাঠামোর কী কী থাকে অবশ্যই করে মাথায় রাখবে, একটা সাবজেক্ট, একটা অবজেক্ট, একটা ভার্ব, একটা রিমেনিং। এর মধ্যে সাবজেক্ট আর ভার্ব ছাড়া সেন্টেন্স গঠন করা সম্ভব নয়। অবজেক্ট নাও থাকতে পারে বা রিমেনিং নাও থাকতে পারে। উদাহরণ হিসাবে বলছি, আমি পড়ি, আমি পড়ি, এটা একটা এক্সাম্পল, ভালো করে খেয়াল করবে। আমি, তাহলে কে পড়ে না আমি, পড়াটা কি ভার্ব, তাছাড়া আর কিছু লেগেছে না। তাহলে একটি সেন্টেন্সের মধ্যে সাবজেক্ট এবং ভার্ব দুটো আছে, তাছাড়া আর কেউ আছে নেই। তাহলে আর কারোর প্রয়োজন নেই যদি সাবজেক্ট এবং ভার্ব থাকে। তাছাড়া অন্যরা যারা আছে তারা নিজে থেকে আসছে বা তাদের থাকা বা না থাকার জন্য সেন্টেন্সের উপর কোনো প্রভাব পড়ে না। তো সুতরাং আমরা শিখলাম কিভাবে আমাদের বিষয়গুলোকে মনে রাখতে হবে। তো চলো আজকে এই পর্যন্ত। সামনের ভিডিওতে আমরা টেন্সের প্রথম নিয়ম নিয়ে দেখব এবং তার নিয়মকানুনগুলো আমরা শিখে নেব এবং সহজেই কিভাবে ইংরেজিতে আমরা লিখে ফেলতে পারি বা পড়ে ফেলতে পারি এবং তাকে বুঝে ফেলতে পারি সেটা আমরা দেখে নেব। তোমরা আমার ভিডিওটাকে অবশ্যই করে সাবস্ক্রাইব করে দিও, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, আর বেল নোটিফিকেশান এটা অন করে দিও, যাতে আমার ভিডিওগুলো পেলে তোমরা দ্রুত দেখে নিতে পারো। এবং সম্পূর্ণ ভিডিওটা অবশ্যই করে দেখবে, স্কিপ করবে না, তাহলে কিন্তু সম্পূর্ণ জিনিসটা পাবে না। ধন্যবাদ, সুস্থ থেকো, ভালো থেকো।